কিন্তু আমরা দেখলাম যে এটার সাংঘাতিক একটা প্রতিক্রিয়া। ট্রাম্প এখন আসলে 21 জানুয়ারির পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের এবং জনাব তৌহিদ হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ, এই সেই নানা ধরনের বক্তব্য। এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? মানে ইটস লাইক, দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, আমরা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের তার এই টুইট নিয়ে এই সরকার বা আমাদের সরকারি মিডিয়া কিন্তু কোনো ধরনের কোনো বাড়াবাড়ি করেনি। লোকজন কথা বলবেই, লোকজন কথা বলবে এবং স্পেকুলেট করবেই। সেটা তাদের বিশেষ করে এখন এই এই যে ইন্টারনেট এবং মোবাইল ফোনের যুগে এটা আপনি ঠেকাতে পারবেন না, ঠেকানোর প্রয়োজন নেই, মানুষ সেটা বলতে থাকুক। কিন্তু আমি প্রথম কথা হলো যে আমার চাকরি থাকবে কিনা এটা নিয়ে আমি বিচলিত নই, এক। দুই দুই হলো যে দুই হলো যে আমি মনে করি না যে এই কারণে আমার বা আমার কলিগদের কারো চাকরি থাকবে না, এটা আমি মোটেই মনে করি না। এটা এটা একেবারেই একটা পেরিফেরাল ইস্যু, যেটা নিশ্চয়ই না আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মাঝে এটার কোনো বড় ভূমিকা থাকবে বলে আমি না মনে করি না। আমরা আমরা এরকমও শুনেছি যে কামালা হ্যারিস পরাজিত হওয়ার পর এই ইলেকশনে যে পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, বিশেষ করে প্রধান উপদেষ্টার যে আপনাদের যে ক্যাবিনেট মিটিং, সেটাতে শোকের ছায়া নেমে এসেছে। আপনারা খুব এটা সম্পূর্ণ এটা 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 আবার একটা অপপ্রচার। এ ধরনের কোনো কিছুই ঘটেনি। আমি আপনাকে সত্যি কথা বলি, জি নির্বাচনের আগে আমি 90% নিশ্চিন্ত ছিলাম যে ট্রাম্প জিততেছে। আচ্ছা 90% শিওর ছিলাম আমি। 10% সম্ভাবনা রাখছিলাম যে আউট অফ, মানে একটা আউটসাইড চান্স থাকতে পারে কমলা হ্যারিসের, জি কিন্তু আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে। আমারও কারণ কারণ দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট হিসাব বলি, এটা আপনার মিলিয়ে দেখেন পরে। হুম 4টা ব্যাটল গ্রাউন্ড স্টেটে হুম জো বাইডেন হুম যত যত ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, হুম হুম সেই জায়গাগুলিতে মুসলিম ভোটের সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি। হুম 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 সংখ্যাটা খুব বড় না, 7%, 3 থেকে 7%, কিন্তু হি সিগনিফিকেন্ট ওন নাম্বার, দোজ বাই 1%, 2%, 3% উনি জিতেছেন ওই জায়গাগুলি। এবং সিগনিফিকেন্ট নাম্বার অর্থাৎ সিম্পলি ওই যদি মুসলিম ভোট ওখানে না যেত, উনি জিততেন না। এক্স্যাক্টলি। এবার এবারে কিন্তু কংগ্রেস অবশ্য সেটা হয়তো এবারের মতো অতটা ইনফ্লুয়েন্সিয়াল হয় নাই, কিন্তু এবার তো তাদের সেই অবস্থান ছিল না। মুসলিমরা তো চোখ ফিরিয়ে নিয়েছিল। ইসরায়েল ঘটনার পরে, বিশেষ করে মানে জি, গাজায় ইসরায়েলের ঘটনার ক্রমাগতভাবে পরে। পরে নেতানিয়াহুর জি আগ্রাসনের পরে। জি আচ্ছা আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যে কালো টাকা পাচার করা টাকার প্রধান গন্তব্য দীর্ঘদিন ধরে সুইস ব্যাংক, কিন্তু এখন আমরা দেখছি যে গত সরকার আমলে, অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে ক্ষমতাসীনদের মধ্যে, ক্ষমতাধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে। আমরা কারোর জন্য 300 বাড়ি 400 বাড়ি এরকমের কথা শুনেছি, 6,000 কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি। এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন? মানে আপনি টেলিগ্রাফের উদাহরণ আমি দিয়েছেন, আমার প্রিয় পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান কিন্তু লিখেছে, মানে মানে শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যে, আপনি নিশ্চয়ই জানেন, বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। আপনি কয়েকটা জিনিস খেয়াল করুন। এক, যে নিঃসন্দেহে এই 6,000 কোটি হলো টিপ অফ দি আইসবার্গ। আরো অনেক বেশি আছে যেগুলো এখন আনরিপোর্টেড। দুই, প্রতিটি পেমেন্ট আপনি খেয়াল করুন, হয় ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ ম্যান হয়ে এসেছে টাকাগুলি। অর্থাৎ খুব পরিষ্কার ভাবে এগুলো কালো টাকা, কোনো সন্দেহ নেই। এই দুইটা চ্যানেলে কালো টাকা আসে। এবং আমি জানি না এখন ব্রিটেন এর মতো পুরনো ডেমোক্রেসি, ব্রিটেনের মতো এরকম গণতন্ত্র, ট্রান্সপারেন্সি ইত্যাদির প্রবক্তারা, তারা এটা কি করে অ্যালাউ করছেন। কারণ এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে এভাবে টাকা পাচারের, টাকা নিয়ে যাওয়ার কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেই। এবং এই যে মানুষগুলি, তারা যতই দেখাক যে তারা বাইরে ব্যবসা করেছে, এটা তো অনস্বীকার্য যে টাকাগুলো বাংলাদেশের। তারা দেখিয়েছে বিভিন্নভাবে যে আমি তো অমুকখানে উপার্জন করেছি, অমুকখানে। তারা যদি চেক করে দেখবে যে ওখানে তাদের কোনো আয় নেই, সব আয় এসেছে বাংলাদেশ। কাজেই এটা খুব স্পষ্ট, ব্রিটেনে প্রচুর টাকা যাচ্ছে, এতে কোনো সন্দেহের সুযোগ নেই। আর অন্যান্য জায়গাতেও গেছে, দুবাইয়ে গেছে, সিঙ্গাপুরে গেছে। আমরা সবখানে, আমি ব্রিটিশদের সাথে যখন কথা বলেছি তখনও বলেছি যে এটা একটা ইস্যু এবং আমরা চাই যে ব্রিটেন আমাদেরকে এ ব্যাপারে সহায়তা করুক। কারণ আমরা জানি যে 100% টাকা কোনোদিন ফেরত আসবে না, কিন্তু টাকা ফেরত আসে, সিজ করা যায় এবং ফেরত আনা যায়, এটা প্রতিষ্ঠিত হলে পরবর্তীতে যারা সুযোগ পাবে মানে ইয়ে করার, দুর্নীতি করার, তারা সাবধান হবে অথবা তারা নিবৃত্ত হবে। এটা আমাদের জন্য এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব তৌহিদ হোসেন, আমি একটা খুবই কৌতূহলবশত একটা জিনিস জানতে চাই, যে ধরেন আমি তো জার্মানিতে 5.5 বছর চাকরি করছি, তারপরে এখন নিউ ইয়র্কে আসছি, জানি না এখানে কতদিন থাকবো, থাকতেই চাই আমি এখানে, হয়তো বাংলাদেশে আবার ফেরত যাবো। কিন্তু আমি যতবার বিদেশে আসছি, এটা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় জানতে চায় যে আমার কাছে আসলে কত টাকা আছে। আমি যতবার এখানে বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট করি, তারা জানতে চায় একটা নির্দিষ্ট পরিমাণে টাকা, এবং সেটা খুব বেশি টাকাও না, আপনি সেটি জানেন। 7-8 হাজার টাকার বেশি, 7-8 হাজার
ডলার বা ইউরোর বেশি হলেই তারা জানতে চায় যে তুমি টাকাটা কোত্থেকে পাইছো, আমাকে এটা দেখাও। তো এই নিয়ম যেটা আমার ক্ষেত্রে খাটে, সেটা কি যারা এখানে এসে টাকা রাখে, বাড়ি কিনে, তাদের ক্ষেত্রে খাটে না? তারা টাকাটা আনে কেমনে? মানে শুধুই হুন্ডি, মানে বাংলাদেশের হুন্ডি কি এত স্ট্রং, মানে আমি এত তো বিলিয়ন বিলিয়ন আমি ডলার? আমি নিজে যেহেতু এভাবে টাকা নিয়ে যাই না, কাজে আমি জানি না আসলে তারা কিভাবে নিয়ে যায়। আমি এটুকু বলতে পারি যে আমি আমার স্ত্রী, বিশেষ করে আমরা যখন ফ্রি মানুষ ছিলাম, প্রচুর ঘুরতাম বাইরে। হুম সরকার যেটুকু অ্যালাউ করে ক্যাশ নিয়ে যেতে, আমরা হুম। সেটা সেই টাকা নিয়ে যেতাম। কখনো কখনো এমন হয়েছে যে $2000 ফেরত আসছে, আমার একটা কি এ- আইএসটি এ- নাকি যেন অ্যাকাউন্ট বলে, জি জি, ওখানে সেটা জমা ফরেন করে কারেন্সি দিয়েছি, অ্যাকাউন্ট। জমা করে জি দিয়েছি। জি, জি, এফএ কোড। জমা করে দিয়েছি। কখনো আমার মেয়ে বিদেশে থাকলে তাকে হয়তো $500 দিয়ে এসেছে যে নে হ্যাঁ তুই এটা হ্যাঁ খরচ কর। হ্যাঁ। এইটুকু আমাদের সীমা এ পর্যন্তই। কাজে এই যে বিলিয়ন ডলার কিভাবে যে পাচার হয়, এটা আরো বড় বিশেষজ্ঞরা বলতে পারবেন, যারা ওই আপনার এসব নিয়ে কাজ করেন বাংলাদেশ ব্যাংকে এবং অন্যান্য জায়গাতে। তারা বলতে পারবেন যে আসলে কি হয়। না, আমি যখন এটি আসলে সিরিয়াসলি জানতে চাই, তখন তারে বলে যে ভাই এটা তো খুব ইজি, এটা তো হুন্ডি, আপনার কত টাকা লাগবে, কত টাকা কোথা থেকে নিতে চান আমাকে দেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ভাই আপনাকে দেন, আমি দিয়ে দিচ্ছি, মানে ইজ ইট দ্যাট ইজি যে আমার কাছে বাংলাদেশে 2 কোটি এটা টাকা থাকলে আমি 2 লাখ ইউরো করে এটা নিয়ে আসতে পারবো? এটা এটা ইট ইজ দ্যাট ইজি, আই ক্যান অ্যাসিওর ইউ। কারণ মানে স্টিল ইট আমাদের ইজ, এটা কি এখনো এত ইজি? মানে আমি আপনাকে বলি, আমি প্রত্যেকেই জানি, আমাদের কিছু বন্ধু বান্ধব মাইগ্রেট করে চলে গেছে, তারা এখানে তাদের অ্যাপার্টমেন্ট ছিল, বিক্রি করে টাকাটা নিয়ে গেছেন। নিশ্চয়ই এভাবেই নিয়েছেন, নিশ্চয়ই অত কঠিন না নিয়ে যাওয়াটা। কাজে তারা নিয়ে যেতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে নিয়ে যে গেছেন, হুম তারপরে ওখানে গিয়ে তো তাদের এটাকে রাখতে হচ্ছে ব্যাংকে অথবা বাড়ি কিনতে হচ্ছে। হুম তখন তো তাদেরকে জিজ্ঞেস করার কথা যে তারা কোথায় পেলেন টাকাটা। হুম সেই সেই জিজ্ঞেস করার প্রসেসটা অত্যন্ত দুর্বল, এটা আমি জানি। প্রায় কিছু জিজ্ঞেস করা হয় না। বাড়ি কিনছে, বাস বাড়ি কিনছে, খুব ভালো কথা, এরকম আর কি। আমাদের এখানে যেমন মাঝে মাঝে অ্যাপার্টমেন্ট কেনার জন্য আহ, ছাড় দিয়ে দেওয়া হয় যে হুম। নো কোশ্চেনস আস্কড, অনেকটা ওই ধরনের ব্যাপার ওখানে দাঁড়িয়ে গেছে। এই লিকেজটা বন্ধ করার কোনো প্র্যাকটিক্যাল উপায় কি আছে? মানে তো এটা তো একটা লিক না, আমরা একদিকে বলতেছি হচ্ছে যে আমাদের মানে মূল্যবান বৈদেশিক মুদ্রা, তারপর আরেকদিকে যদি এই লিকটা থেকেই যায় তাহলে তো চৌবাচ্চা থেকে পানি বেরিয়েই যাবে আসলে। একটা কথা আমি আপনাকে এখানে বলি, হুম যেভাবে অর্গানাইজড ওয়েতে অর্থনীতিকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করা হয়েছিল, হুম হুম সেই টাকা তো দেশে থাকতে পারে না, সে তো বিদেশে যাবেই। হুম অর্থাৎ বিদেশে যাওয়ানোর জন্যই এই লুটপাট অ্যালাউ করা হয়েছিল, ব্যাংকগুলিকে শেষ করে দেওয়া হয়েছে। 2700 কোটি টাকা 3জন ইয়াং বিজনেসম্যানকে দিয়ে দেওয়া হয়েছে, যাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নাই। একদিনে 2700 কোটি টাকা দেওয়া হয়েছে 3জনকে, 900 কোটি টাকা করে। তাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। তো কি জন্য দেওয়া হয়েছে? তারা যাতে এই টাকাটা পাচার করে দিতে পারেন। আপনি যখন এখানে যখন জিনিসটাকে শক্ত করবেন, ব্যাংকিং এবং এখানকার দুর্নীতি বিরোধী অভিযানকে যখন শক্ত করবেন, তখন ধরুন কেউ $2000-5000 নিয়ে গেল আর রেখে আসলো, এটাতে কোনো সমস্যা হবে না, অর্থনীতি সেটুকু সহ্য করতে পারবে। এটা হলো যে বিলিয়ন বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে, সেটাকে আপনার বন্ধ করতে হবে। এটাই হলো মূল জিনিস। সেটা করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট শক্ত ব্যবস্থা নিতে হবে। আহ, আওয়ামী লীগ আমলের অর্থনীতি নিয়ে, মানে এটার একটু আওয়ামী লীগ আমলের অর্থনীতি নিয়ে একটা শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়া হয়েছে, আপনাদের কাছে মানে আপনাদের কাছেও নিশ্চয়ই এটা পৌঁছেছে শ্বেতপত্র। আমার কাছে এখনো পৌঁছেনি, আমার কাছে এখনো পৌঁছেনি, কিন্তু মূল বিষয়গুলো আমরা জানি। ইন্টারেস্টিং। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেখে থাকলে মানে আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো যে আপনার না, কাছে হয়তো দেবপ্রিয় দেবপ্রিয় আমার বন্ধু মানুষ, কাজে সে যখন এটা সার্কুলেট করবে তখন নিশ্চয়ই আমাকেও একটা কপি দেবে। আচ্ছা, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, মানে আমি যদি শূন্য টুন্যগুলি ঠিক মতো বুঝে থাকি, 28 লাখ কোটি টাকা। এই পাচার হওয়া টাকা কি আপনারা ফেরত আনতে পারবেন? মানে এটা আনার কি কোনো উপায় আছে? এটা নিয়ে কি কোনো কূটনীতিক তৎপরতা আসলে প্র্যাকটিক্যালি, মানে মানে ঠিক জনসভার কথার কথা না, মানে আপনাদের কি আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব? মানে চাইলে দিবে কি না? প্রথম, আপনি যদি এক কথায় উত্তর চান তাহলে না, এই 28 লক্ষ কোটি টাকা ফেরত আনা যাবে না। কিন্তু এর আংশিক ফেরত আনা সম্ভব হতে পারে যদি আমরা, এটা কিন্তু আলটিমেটলি লিগ্যাল প্রসেস, মনে রাখতে হবে আমাদের। কূটনীতি শুধু না, আলটিমেটলি কিন্তু লিগ্যাল আইনের প্রসেস, মাধ্যমে কাজটাকে করতে হবে, অ্যাবসলিউটলি। আইনের মাধ্যমে কাজটাকে করতে হবে। এবং যেসব এগ্রিমেন্টস আছে ওয়ার্ল্ড ওয়াইড করাপশনের এগেনস্টে বা আমাদের বাইলেটারাল অনেক ক্ষেত্রে থাকতে পারে, সেগুলিকে ব্যবহার করে কিন্তু কাজটা করতে হবে। তাতে করে আমি মনে করি আংশিক ফেরত আনা সম্ভব হবে, হয়তো সেটা বেশ একটা বড় অংশ আনা সম্ভব হয় যদি আমরা সফল হই এবং সাফল্যজনক ভাবে জিনিসটাকে পার্সু করতে পারি। শুনেন, টাকা যার কাছে যায় সে কিন্তু সহজে ফেরত যাক এটা চায় না, আনটিল এন্ড আনলেস তার আইনে সেটাকে খুব শক্ত একটা বাধা নিষেধ দেওয়া থাকে যে না, এই টাকা নেওয়া যাবে না, এটাকে ফেরত দিয়ে দিতে হবে। এরকম যদি না হয় তাহলে কিন্তু হবে না। কারণ চূড়ান্ত বিচারে কিন্তু আহ, আপনি যারই টাকা ফেরত আনার চেষ্টা করবেন সে কিন্তু আদালতে যাবে, এবং আদালত ডিসাইড করবে যে হ্যাঁ
এটা চুরির টাকা, এটা বাংলাদেশে ফেরত দেওয়া উচিত, এরকম সিদ্ধান্তের আগে কিন্তু টাকাটা আপনি আনতে পারবেন না। কাজেই এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, তারপরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য আইন কানুন আছে, সব মিলিয়ে আহ, আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে এবং দেখতে হবে যে আমরা কতটা সফল হতে পারি। আহ, কালকেই সাফল্য আসবে এটা মনে করা উচিত না, কিন্তু আমাদেরকে পার্সু করে যেতে হবে যাতে করে অন্যরা ডিসকারেজ হয়, প্রথম কথা। আ- ওই যাতে ওই মানে ছিদ্রটা যাতে ছোট হয়ে আসে, হুম। প্লাস অন্তত যেন ডিসকারেজ হয় মানুষ বাইরে টাকা পাঠানোর ব্যাপারে, ঠিক আছে?